বঙ্গ সাহিত্য প্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের এই নিবেদন সাহিত্যের ভূত। আজ আমাদের গল্প হেমেন্দ্র কুমার রায়ের কলমে ভৌতিক চক্রান্ত। হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 1888 সালের 2 সেপ্টেম্বর কলকাতায়। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে জকের ধন, সাগর দ্বীপের জকের ধন, 150 খোকার কাণ্ড সর্বাধিক জনপ্রিয়তা এনে দিয়েছে। আজকের গল্পটি হেমেন্দ্র কুমার রায়ের কিশোর ভৌতিক সমগ্র বই থেকে নেওয়া হয়েছে। গল্প পাঠে রয়েছে সুপ্রিয়, সূত্রধর আমি রনিক। শুরু হচ্ছে ভৌতিক চক্রান্ত। শিল্পী প্রমোদ রায়ের নাম অনেকের কাছে সুপরিচিত। আমি উদীয়মান চিত্রকর ও ভাস্কর প্রমোদ রায়ের কথা বলছি। ছবি আঁকায় এবং মূর্তি গড়ায় তার সমান খ্যাতি। সে বাস করত নিমচাঁদ মল্লিক স্ট্রিটের একখানা ভাড়া বাড়িতে। স্ত্রী ছাড়া আর পরিবারে কোনো লোক নেই। বাড়িখানা ছোট হলেও সে কোনো অসুবিধা বোধ করত না। নিচের তলায় ছিল তার কারুকক্ষ বা স্টুডিও। তার দিনগুলো কেটে যাচ্ছিল দিব্য নির্ভাবনায়। কিন্তু হঠাৎ হলো এক মুশকিল। বিনা মেঘে বজ্রপাতের মতন এক নোটিশ এসে হাজির। এ বাড়ি ছেড়ে তাকে উঠে যেতে হবে। কলকাতায় তখন ভাড়া বাড়ির একান্ত অভাব। পাড়ায় পাড়ায় ওস্তাদদের ভিড়। মোটা টাকা সেলামি এবং ত্রিগুণ বা চতুর্গুণ ভাড়া দিতে চাইলেও খালি বাড়ি পাওয়া খুবই মুশকিল। অধিকাংশ বাড়িওয়ালাই পুরাতন ভাড়াটিয়া উঠে গেলে খুশি হয়, নতুন ভাড়াটিয়া বসিয়ে বেশি লাভ করবার লোভে। প্রমোদ বাড়িওয়ালার দাবি সহজে মানতে রাজি হলো না। বাড়িওয়ালা নালিশ করলে মামলা হলো এবং মামলায় হেরে গেল প্রমোদই। বাড়ি ছাড়বার জন্য সে সময় পেলে মাত্র 1 মাস। ইতিমধ্যে ঘটতে লাগলো অদ্ভুত সব কাণ্ড। প্রমোদদের ঠিক পাশের বাড়িতে থাকত নরহরি দাস। মফস্বলের লোক, কলকাতায় বাস করত ব্যবসা সূত্রে। মাঝখানের একটা পাঁচিল টপকালেই তাদের বাড়ির ছাদ থেকে অনায়াসে প্রমোদদের বাড়ির ছাদের উপর এসে পড়া যেত। নরহরির চেহারাখানি ছিল আদর্শ এবং গদিওয়ালার মতো। মোটাসোটা বেটে সেটে কালো কালো দেহ, চাঁদের মতন গলাকার মুখমণ্ডল, সাজগোছও তৈবচ। সে পরম বৈষ্ণব। মাথায় চৈতন্য চুটকি, কপালে ও নাসিকায় তিলমাটির চিহ্ন এবং কণ্ঠদেশে 3 সার তুলসী মালা। অথচ তার অত্যন্ত দহরম মহরম ছিল মহাশাক্ত ভৈরব ভট্টাচার্যের সঙ্গে। ভৈরবের চেহারা ছিল লম্বা চওড়া দশাশায়ী। হাস্য ছিল অট্টহাস্যের মতন এবং বাক্য ছিল হুঙ্কারের মতো। তান্ত্রিক ক্রিয়া ছিল তার পেশা এবং মদ্য আর মাংসই ছিল তার প্রধান পানীয় ও খাদ্য। কিন্তু চেহারা ও চরিত্রের আকাশ পাতাল তফাৎ থাকলেও ভৈরব ও নরহরি দুজনের নেশা ছিল এক, এবং সেটা হচ্ছে দাবা খেলা। রোজ সন্ধেবেলা নরহরি তাম্বুর চর্বণ করতে করতে এবং ভৈরব তামাকু টানতে টানতে দাবা বোর্ডের ছকের সামনে বসে খেলায় বিভোর হয়ে থাকত। সে সময় তাদের দেখলে লোক বলা বলি করত, এও যখন সম্ভবপর তখন বাঘে আর গরুতে মিলনই বা অসম্ভব হবে কেন? কিন্তু এমন মিলনেও তাদের ঝগড়া পড়ল। আচম্পিতে মেনজাইটিস রোগে নরহরি হল গতায়ু এবং সে বাড়ি ছেড়ে দিয়ে দেশে চলে গেল। তার পরিবারবর্গ ভেঙে গেল সেখানকার দাবা বোরের সন্ধ্যা আসর। নরহরির মহাপ্রস্থানে ভৈরব ভট্টাচার্য দুঃখ পেলে বটে, কিন্তু পরম আনন্দ লাভ করলে তার বাড়িওয়ালা ক্ষেত্র বা খেতু মল্লিক। নরহরি ভাড়া দিত মাসিক 50 টাকা। খেতু মল্লিক এখন জো পেয়ে দাবি করে বসল এককালীন 1000 টাকা সেলামি এবং মাসিক 150 টাকা ভাড়া। দিনকাল যা পড়েছে তার দাবি নিশ্চয়ই অপূর্ণ থাকতো না। এমনকি হবু ভাড়াটি আনাগোনাও শুরু করে দিলে।
কিন্তু সহসা সংঘটিত হলো এক রোমাঞ্চকর, এক অভূতপূর্ব ঘটনা। এক পূর্ণিমার রাত্রে পথ দিয়ে চলতে চলতে নরহরিদের পরিত্যক্ত তালাবন্ধ খালি বাড়িটার বারান্দার দিকে তাকিয়ে বদন চাটুর্যে দেখল এক বিশদ দৃশ্য। বারান্দার এক পাশে চুপ করে দাঁড়িয়ে আছে মুখ ছাড়া সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢেকে এক সন্দেহজনক মূর্তি। বদন চেঁচিয়ে বললে, কে কে ওখানে দাঁড়িয়ে? কোনো সাড়া নেই। বদনের সঙ্গে ছিল টর্চ। সে টপ করে টর্চের চাবি টিপে আলো জেলে যা দেখলে তা সম্ভবপর নয়, যুক্তিসঙ্গতও নয়। সে মূর্তি হচ্ছে নরহরি দাসের। তার পেটের পিলে চমকে গেল। নিজের চোখে ভ্রম ভেবে বদন চাটুর্যে আরো ভালো করে দেখবার চেষ্টা করলে। উফ, মোটেই চোখের ভ্রম নয়, ও মুখ অবিকল নরহরি দাসের। ভয়ে সাদা হয়ে গেল বদনের বদন। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আ বলে পাড়া কাঁপানো চিৎকার করে সে ঘন্টায় 20 মাইল বেগে দৌড়ে নিজের বাড়ির দিকে পালিয়ে গেল। বলা বাহুল্য, খবরটা পাড়ার ঘরে ঘরে রটে যেতে বেশি দেরি লাগলো না। খেতু মল্লিক তেলে বেগুনে জ্বলে উঠে বললে, বদনা বেটা ভাঙচে দিতে চায়। নরহরি ছিলেন পরম বৈষ্ণব মানুষ। তিনি এখন গোলকধামে বসে মনে সুখে বিশ্রাম করছেন। কোন দুঃখে আবার এই ছাই পৃথিবীতে আসবেন? কিন্তু নরহরি যে এখনো সশরীরে বিরাজ করছে তা ওই ভাড়া বাড়িতে পাড়ার আরও কেউ কেউ অখাট্য চাক্ষুষ প্রমাণ পেল। তবে দিনের বেলায় তাকে দেখা যায় না, এবং দিনের বেলায় তাকে দেখবার আশাও কেউ করে না। ফলে দাঁড়ালো, এই প্রথমত নরহরির বাড়ির সম্মুখ দিয়ে লোকে রাত্রে পথ চলাই বন্ধ করে দিল। দ্বিতীয়ত, হবু ভাড়াটিয়া খেতু মল্লিককে একেবারেই বয়কট করলে। বিনা ভাড়াতেও নরহরির বাড়িতে বাস করবার মতো লোক আর পাওয়া গেল না। অবস্থা যখন এই রকম, ঠিক সেই সময় তান্ত্রিক ভট্টাচার্য এসে বাসনা প্রকাশ করলেন। খেতু বাবু, নরহরিদের বাড়িখানা আমি ভাড়া নিতে চাই। নিজের কানেও বিশ্বাস করতে না পেরে খেতু মল্লিক বললে, তাই নাকি? হ্যাঁ খেতু বাবু, আমি হচ্ছি তন্ত্রসিদ্ধ মানুষ। বৈষ্ণবের প্রেতাত্মা আমাকে দেখলেই ভয়ে পিঠ টান দেবার পথ পাবে না। খেতু মল্লিক তাড়াতাড়ি বললেন, ঠিক বলেছ ভট্টাচার্য মশাই, তোমার সঙ্গে আমারও একমত। কিন্তু আমি হচ্ছি গরিব মানুষ, মাসে 30 টাকার বেশি ভাড়া দেওয়ার শক্তি নেই আমার। বেশ বেশ, তাই তাই। নরহরির বাড়িতে এসে জাঁকিয়ে বসল ভৈরব ভট্টাচার্য। সত্যি সত্যি মনে মনে তার দৃঢ় বিশ্বাস ছিল বৈষ্ণবের প্রেতাত্মা কিছুতেই শাক্তের নিকটবর্তী হবার সাহস প্রকাশ করতে পারবে না। এবং যখন প্রথম 2 রাত্রির মধ্যে নরহরির চৈতন্য চুটকি পর্যন্ত দেখা গেল না, ভৈরব তখন পাড়ার বাড়িতে বাড়িতে গিয়ে তন্ত্রের অপূর্ব মহিমা সম্বন্ধে জোর গলায় বক্তৃতা দিয়ে বেড়াতে লাগল। তারপরই এলো অমাবস্যার রাত্রি। দোতলার এক ঘরে পুজো উপকরণ নিয়ে আসনাসীন হল ভৈরব ভট্টাচার্য। নরহরির ভয়ে পথ নির্জন, কোথাও টু শব্দটি পর্যন্ত পাওয়া যায় না। বাইরে ঘুটঘুটে অন্ধকার। ঘরের ভিতরে জ্বলছে একটা হারিকেন লণ্ঠনের টিমটিম আলো। ভৈরব মনে মনে 2 চক্ষু বুজে মন্ত্র জপ করছিল। আচমকা একটা বিকৃত আনুমানসিক কণ্ঠস্বর শোনা গেল। ভৈরব, এক চাল দাবা খেলবে ভায়া? ভয়ঙ্কর চমকে গিয়ে ভৈরব চোখ খুলে দেখে ঘরের দরজার কাছে পা থেকে গলা পর্যন্ত ধপধপে সাদা কাপড় মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে নরহরি। নরহরি ছাড়া আর কেউ নয়। ভৈরব সবচেয়ে বেশি চিন্তা নরহরিকে। তার চোখের ভ্রম হবার জো নেই। তারপর আর কিছু নয়, বিকট এক আর্তনাদ এবং ভৈরবের ভূমিতলে পতন ও মূর্ছা। খেতু মল্লিক হতাশভাবে স্থির করলে এই ভুতুরে বাড়িখানা ভেঙে ফেলে একেবারে নতুন বাড়ি তৈরি করবে।
কিন্তু হঠাৎ যখন শিল্পী প্রমোদ রায় এসে নরহরির বাড়িখানায় নিতে চাইলে তখন খেতু মল্লিকের চেয়ে বিস্মিত লোক আর পৃথিবীতে কেউ ছিল না। প্রমোদ বললে, কলকাতায় খালি বাড়ি দুর্লভ, অথচ বাড়িওয়ালার হুকুমে আর 1 সপ্তাহের মধ্যে আমাকে উঠে যেতে হবে। সুতরাং আমার অবস্থা তো বুঝতেই পারছেন। খেতু মল্লিক বললে, বেশ বাবা, আমি বেশি ভাড়া চাই না, তুমি মাসে 50টা টাকা দিও। তাহলে এই 25 টাকা অগ্রিম নিয়ে 3 বছরের করারে আমাকে চুক্তিপত্র লিখে দিন। আচ্ছা বাবা। পাশের বাড়িতে উঠে যাবার জন্য প্রমোদ রায় নিজের স্টুডিওর ছবি ও প্রতিমূর্তিগুলোকে স্থানান্তরিত করবার ব্যবস্থা করছে। এমন সময় তার স্ত্রী নমিতা এসে ভয়ে ভয়ে বললে, ওগো, নরহরি বাবুর বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না। কেন? কেন তা কি তুমি জানো না? প্রমোদ হাসি মুখে নমিতার হাত ধরে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো। তারপর একখানা সাদা চাদর একধারে সরিয়ে নিতেই দেখা গেল একটা খড়ের কাঠামোর উপর বসানো রয়েছে নরহরির রং মাখানো মাটি দিয়ে করা মুখমণ্ডল। নমিতা হতবম্ব। প্রমোদ বললে, আমি হচ্ছি ভাস্কর। নরহরির মুখ আমি অনায়াসেই করতে পেরেছি। পাঁচিল টপকে পাশের বাড়িতে যাওয়াও আমার পক্ষে কঠিন হয়নি। আমাকে সাহায্য করেছে আবছা রাত আর মানুষের স্বাভাবিক ভয় আর কুসংস্কার। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কলমে ভৌতিক চক্রান্ত। গল্প পাঠে ছিল সুপ্রিয়, প্রমোদ রায় এবং বদনের ভূমিকায় রূপঙ্কর, ভৈরবতান্ত্রিকের ভূমিকায় আমি রনিত, অন্যান্য চরিত্রে আয়েশা, পোস্টার ডিজাইনে সৃজু এবং অধীপ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রবিবারে ঠিক রাত 9টায় ফিরব আরও একটা রোমাঞ্চকর গল্প নিয়ে। শুভরাত্রি।